এক্সাম প্রিপারেশন স্টার্ট এর গ্রুপের পক্ষ থেকে আজ থেকে শুরু হচ্ছে ইতিহাস জিকে এর অধ্যায় ভিত্তিক আলোচনা। আর শুধু তাই নয়, তোমরা ইতিহাস জিকে এর অধ্যায় ভিত্তিক আলোচনার সঙ্গে সঙ্গে ঠিক এই আলোচনার শেষেই পাবে একটি করে প্র্যাকটিস সেট, যে প্র্যাকটিস সেটের মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের জিকের গভীরতা। আর এই সেটটি দেওয়ার উদ্দেশ্য হলো যে অনেকেরই এর মধ্যে পরীক্ষা রয়েছে, তারা শুধু অধ্যায় ভিত্তিক পড়লে হবে না, ইতিহাস বোর্ড সমস্ত জায়গা থেকে আমাদেরকে কিন্তু এই প্রস্তুতির সঙ্গে সঙ্গে অন্যান্য প্রস্তুতিও নিতে হবে। তাই আমরা একদিকে যেমন নিখুঁতভাবে জিকেগুলো শিখব, ঠিক তেমনিভাবে যাদের পরীক্ষা রয়েছে বা নিজেকে যাচাই করার জন্যও আমরা ওই জিকেগুলো প্র্যাকটিস করব। আমরা দেখব সেই 20টা জিকের মধ্যে কতগুলো জিকে আমরা করতে পারি, আমরা সেটা দেখব। তার আগে আমি এই যে প্রথম টপিক ইতিহাসের উৎপত্তি, জনক, যুগ বিভাজন, এরপরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করেছি, যে একটি জিকের শেখার সঙ্গে সঙ্গে তোমরা অন্তত কম করে আরও 3 থেকে 5টি জিকে শিখতে পারবে। দেখি আমরা কী কী সে জিকেগুলো, এবং দেখো তো এই তথ্যগুলো তোমাদের জানা আছে কিনা। প্রথম প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? নিশ্চয়ই তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে ইতিহাসের জনক কাকে বলা হয়, এটা সবারই জানা। কাকে বলো তো? নিশ্চয়ই ছবিটা দেখেই তো চিনতে পারছো ইনি কে। ইনি হলেন আমাদের সেই বিখ্যাত ঐতিহাসিক হেরোডোটাস। এই হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। দেখো সেটা আমি লিখেছি যে হেরোডোটাস এই ব্যক্তিকে বলা হয় ইতিহাসের জনক। ইনি ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। এই গ্রিক দার্শনিকের জন্ম কোথায়? এই গ্রিক দার্শনিক জন্ম হলো তুরস্কে এই দার্শনিক জন্মগ্রহণ করেছিলেন। আর এর আগে কিন্তু একটি অন্য নাম ছিল, সে নামটা একবার একটু দেখে নাও। কি নাম? হালিকার্নাসাস কোরিও। এটা ছিল তুরস্কের পূর্ব নাম। এই জায়গাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর তার বর্তমান নামটা তো আমরা এখানে বুঝতেই পারছি। আমরা জেনে নিই যে একে হেরোডোটাসকে কে একে ইতিহাসের জনক বলে আখ্যা দেন রোমান আইনবিদ ও ঐতিহাসিক দার্শনিক সিসরো। এই সিসরোই বলেন হেরোডোটাস হলো ইতিহাসের জনক। কেন একে ইতিহাসের জনক বলা হলো এ সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার। অন্য সবাইকে না বলে কেন হেরোডোটাস হলেন ইতিহাসের জনক? কেননা তিনিই প্রথম পদ্ধতিগতভাবে ঐতিহাসিক উপাদান সংগ্রহ করেছিলেন এবং সেগুলোর সূক্ষ্মতা নিরূপণে উদ্যোগ নিয়েছিলেন এবং সেগুলোকে সঠিক ক্রমে প্রয়োজনীয় ব্যাখ্যায় বিন্যস্ত করেছিলেন। এই কারণের জন্য হেরোডোটাসকে বলা হবে ইতিহাসের জনক। আর এই প্রসঙ্গে তোমাদের আর একটা কথা বলে রাখি, যদি এখানে প্রশ্ন আসে যে ভারতের ইতিহাসের জনক কাকে বলা হয়, তাহলে কিন্তু তোমরা লিখবে এই অপশনটি, কলহনকে বলা হয় ভারতের ইতিহাসের জনক। আমরা জানলাম প্রথম প্রশ্নটি। এবার আমরা যাব দ্বিতীয় প্রশ্নটি। ভারতবর্ষের কোন অঞ্চলে প্রথম মানুষের আবির্ভাব মেলে? তোমরা যদি ইতিহাস বইটা দেখো তাহলে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান একদম প্রথম যে ভূমিকা বা ইন্ট্রোডাকশন, সেই জায়গাতে এই প্রশ্নগুলো তোমরা পাবে। ভারতবর্ষের কোন অঞ্চলে প্রথম মানুষের আবির্ভাব মেলে? আমাদের জানা উচিত। প্রথমে আছে কি? দক্ষিণ ভারত, বিতে সোয়ান উপত্যকা, সিতে উভয়, ডিতে কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে উভয়ই, অর্থাৎ দক্ষিণ ভারত এবং সোয়ান উপত্যকা, এখানেই কিন্তু প্রথমে মানুষের আবির্ভাব মেলে। এখানে আমাদের একটু জেনে নিতে হবে যে কোন সময়কালে এই আবির্ভাবটা মিলেছিল। সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3 থেকে 2 লক্ষ বছরের মধ্যে। কোথায় সেটা? দক্ষিণ ভারত ও সোয়ান উপত্যকা অঞ্চলে ভারতবর্ষে প্রথম মানুষের আবির্ভাব মেলে। আর এই মানুষের অস্তিত্ব ছিল কত সাল পর্যন্ত? আদিম মানুষের অস্তিত্ব ছিল 8000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ওই সময়কালে।
নেক্সট, এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের একান্তই জানা দরকার, এবং এই প্রশ্নটি কিন্তু বহু পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, তাই তোমরা অবশ্যই এটি খুব ভালো করে জানবে। কি প্রশ্নটি? মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানায়? নিশ্চয়ই পারবে। অপশনে কুকুর, বিতে গরু, সিতে বিড়াল, ডিতে কোনোটিই নয়। সঠিক অ্যান্সারটি হবে কুকুর। এখানে আমাদের আরও একটি প্রশ্ন আসে যে কোন সময়কালে এই কুকুর যে পোষ মেনেছিল সেই সময়কালটা কত, এটা আমরা কিন্তু জেনে নেব। সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগে। নব্যপ্রস্তর যুগে মানুষ প্রথম কুকুরকে পোষ মানায়। এবার আমরা জানবো এই নব্যপ্রস্তর যুগের সূচনাকাল কোনটা। আর এই নব্যপ্রস্তর যুগের সূচনাকাল হলো 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে। আরও একটা জিকে দেখো এর মধ্যে রয়েছে, নব্যপ্রস্তর যুগে কুকুর পোষ মানলেও কিন্তু আমাদের গৃহপালিত পশু ছিল না। গৃহপালিত পশু হিসাবে কোনটা ছিল? নব্যপ্রস্তর যুগে প্রথম গৃহপালিত পশু ছিল কিন্তু ভেড়া। তাই এই প্রশ্নটি হতে পারে এখান থেকে ঘুরিয়ে এইভাবে, সেটা আমি এখানে লিখে দিয়েছি। নব্যপ্রস্তর যুগে প্রথম গৃহপালিত পশু কি ছিল? সঠিক অ্যান্সারটি তো আমরা আগেই পেয়ে গেছি। কি হবে? সঠিক অ্যান্সারটি হবে ভেড়া। আমরা এখানে কিন্তু এই নব্যপ্রস্তর যুগ, কোন সময়কালকে নব্যপ্রস্তর যুগ বলা হয় আমরা জেনে নেব, অর্থাৎ যুগ বিভাজনটা সম্পর্কে আমরা একটু স্পষ্ট ধারণা লাভ করব। কেননা এই প্রশ্নটার অ্যান্সার তো আমরা আগেই পেয়ে গেছি। দেখি কি, এই যে যুগ, ইতিহাসের যে যুগ বিভাজন, প্রস্তর যুগটাকে যে ভাগ করা হয় সেটা আমরা পরে দেখছি। যে ইতিহাসের যে যুগ বিভাজন, অর্থাৎ ঐতিহাসিকরা ভারতের ইতিহাসকে 3টে ভাগে ভাগ করেছেন। একটি হলো প্রাচীন যুগ, আর একটা হলো মধ্যযুগ, আর একটা হলো আধুনিক যুগ। এর মধ্যে প্রাচীন যুগের সময়কাল কত? প্রাচীন যুগের সময়কাল হলো একদম শুরু থেকে 1206 সাল পর্যন্ত, মধ্যযুগ 1206 থেকে 1707, আর আধুনিক যুগ হচ্ছে 1707 থেকে 1964 এই সময়কাল। এবার আমরা জেনে নিই একটু এই যে প্রাচীন যুগ, এই প্রাচীন যুগকে আবার 3টি ভাগে হলো। এখানে আবার এটাকে ভাগ করা হয়েছে প্রাচীন প্রস্তর যুগ, যার সময়কাল 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে, মধ্যপ্রস্তর যুগ তার এত থেকে, এবং এর তাহলে প্রথম 8000, তাহলে মধ্যপ্রস্তর হবে 8000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এর সময়কাল। নেক্সট আসলে নব্যপ্রস্তর যুগ, এটা হচ্ছে 4000 থেকে 1000। তারপরে এসেছে তাম্রপ্রস্তর যুগ। তাম্রপ্রস্তর যুগটায় এখানে হচ্ছে 1801 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এবার পরে আসছে লৌহ যুগ। লৌহ যুগ হচ্ছে আমাদের 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল। আমাদের আজকে এই ডেসক্রিপটিভ জিকের লাস্ট প্রশ্ন, যে ভারতবর্ষের মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? তামা, লোহা, রূপা, কোনোটিই নয়। কি হবে সঠিক অ্যান্সারটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে তামা। ভারতের মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল? তামা। এবং এই ধাতুটির অস্তিত্ব কোথায় পাওয়া গেছিল আমরা সেই জায়গাটা একটু দেখে নিই। কাশ্মীর উপত্যকার গুপরাল নামক স্থানে এই তামার কিন্তু নিদর্শন মিলেছিল, আমরা জানলাম। এবার আমি তোমাদের জন্য 20টি জিকের একটা প্র্যাকটিস সেট রেখেছি। তোমরা এই জিকেগুলো চেষ্টা করবে নিজে করার জন্য। যদি না পারো তাহলে অবশ্যই আমার অ্যান্সারটা একবার দেখে নেবে। তোমরা একবার দেখো এবং জিকেগুলোর অ্যান্সার করো। আমি প্রথমে শুধু প্রশ্নগুলো পড়ে যাব, তোমরা জিকেগুলো করবে। ভারতীয় সভ্যতার বিকাশ ঘটেছিল কোন নদীর তীরে? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদী, কৃষ্ণা নদী। পরের প্রশ্ন, কোন নদীর নাম অনুসারে ভারতের নাম হয় কোন নদীর নাম অনুসারে ভারতের নাম হিন্দুস্তান হয়? এ সিন্ধু নদ, ভাগীরথী নদ, পদ্মনদ, কাবেরী নদ। 3 নম্বর, জম্বুদ্বীপ কাকে বলা হয়? জম্বুদ্বীপ মায়ানমার, শ্রীলঙ্কা, আমেরিকা, প্রাচীন ভারত। কোনো অসুবিধাই না পারলে আমি এগুলোর প্রত্যেকটার অপশন বলে দেবো তোমাদের, তোমরা তখন মিলিয়ে নেবে। 4 নম্বর প্রশ্ন, কারা প্রথম হিন্দুস্তান নামকরণ করেছিল? অপশন এ পার্সিক, গ্রিকরা, ফরাসিরা, ব্রিটিশরা। নেক্সট, আরবরা সিন্ধু আক্রমণের সময় সিন্ধুর রাজা কে ছিলেন?
অপশনেতে দাহির, দ্বিতীয় বাহাদুর শাহ, আকবর, জাহাঙ্গীর। 6 নম্বর, কাকে নীল নদের দান বলা হয়? সুদান, মিশর, আরব, গ্রিস। 7 নম্বর, ভারতের উত্তর সীমান্তে কোন পর্বতমালা রয়েছে? এতে আরাবল্লী, বিতে অযোধ্যা, সিতে হিমালয়, ডিতে বিন্ধ্য। 8 নম্বর, ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত করেছে কোন পর্বত? অপশনেতে বিন্ধ্য, বিতে হিমালয়, সিতে আনাইমুদি, ডিতে আরাবল্লী। 9 নম্বর, ভারতের প্রধান নদীর নাম কি? সিন্ধু, কাবেরী, গোদাবরী, গঙ্গা। 10 নম্বরে, দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম কি? অপশনেতে গোদাবরী, বিতে কৃষ্ণা, সিতে কাবেরী, ডিতে সবরমতী। 11, ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলেছেন কোন কবি? অপশনেতে কাজী নজরুল ইসলাম, বিতে জীবনানন্দ দাশ, সিতে রবীন্দ্রনাথ ঠাকুর, ডিতে সব কয়টি। 12তে, কে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন? অপশনেতে সেলুকাস, বিতে আলবেরুনি, সিতে ভিনসেন্ট স্মিথ, ডিতে হেরোডোটাস। 13 নম্বর, আর্যরা কোন জাতির বংশধর? অপশনেতে নার্টিক, দ্রাবিড়, প্লেটো, ডিতে কোনোটিই নয়। 14, কোন মহাদেশকে উপমহাদেশ বলা হয়? অপশনেতে আমেরিকা, বিতে অস্ট্রেলিয়া, সিতে ভারতবর্ষ, ডিতে কানাডা। 15, অর্থশাস্ত্র কে রচনা করেন? অপশনেতে হরিসেন, বিতে সাতকর্ণী, সিতে রবিকীর্তি, আর ডিতে কৌটিল্য। 16তে, ইন্ডিকা কে রচনা করেন? অপশনেতে মেগাস্থিনিস, বিতে আলবেরুনি, সিতে ফাইহেন, ডিতে আবুল ফজল। 17তে, রামচরিত গ্রন্থের রচয়িতা কে? অপশনেতে সান্ধ্যাকর নন্দী, বিতে তুলসীদাস, সিতে কালিদাস, ডিতে অশ্বঘোষ। 18, হর্ষচরিত কে রচনা করেন? অপশনেতে হরিসেন, বিতে বাণভট্ট, সিতে কৌটিল্য, ডিতে ফাইয়েন। 19, কল্হণ রচিত প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নাম কি? এতে রাজতরঙ্গিনী, বিতে গীতগোবিন্দ, সিতে শকুন্তলম, ডিতে মহাভাষ্য। লাস্ট প্রশ্ন 20, তহকে হিন্দ কার রচনা? এতে হেরোডোটাস, বিতে আলবেরুনি, সিতে বিশাখ দত্ত, ডিতে জয়দেব। নিশ্চয়ই তোমরা এবার অ্যান্সারটি মিলাবে আমার সঙ্গে সঙ্গে। এবার দেখো কতগুলো তোমরা অ্যান্সার করতে পারলে। প্রথম যে প্রশ্নটি ছিল কি ভারতবর্ষে ভারতীয় সভ্যতার বিকাশ ঘটেছিল কোন নদীর তীরে? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে সি, সিন্ধু নদ। মেলাতে থাকো। বি মানে 2 নম্বরের, কোন নদীর নাম অনুসারে ভারতের নাম হয় কি হিন্দুস্থান? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে এ, সিন্ধু নদ। কি মিলছে তো? মিলাও। সিতে জম্বুদ্বীপ কাকে বলা হয়? 3এরটা অপশন, এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 3এরটা, জম্বুদ্বীপ হবে। ডি, প্রাচীন ভারত। হ্যাঁ। তারপর 4 নম্বর, কারা হিন্দুস্থান নামকরণ করেছিল? 4 নম্বরের সঠিক অ্যান্সারটি হবে এ, পার্সিকরা। 4 নম্বর না, এবার 5 নম্বর, আরবগণ কর্তৃক সিন্ধু আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? এটার অ্যান্সার হবে এ, দাহির। 6 নম্বর, কাকে নীল নদের দান বলা হয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে মিশর। মিশরকে নীল নদের দান বলা হয়। 7, ভারতের উত্তর সীমান্তে কোন পর্বতমালা রয়েছে? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে সি, হিমালয়। 8 নম্বর, ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ এই 2 ভাগে বিভক্ত করেছে কোন পর্বত? 8এরটা সঠিক অ্যান্সারটি হবে এ, বিন্ধ্য পর্বত। 9 নম্বর, ভারতের প্রাচীন নদীর নাম কি? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে গঙ্গা। 10 নম্বর, দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম কি? দক্ষিণ ভারতের প্রধান নদীর নাম অপশন নিতে হবে গোদাবরী। নেক্সট 11, ভারতবর্ষকে মহামানবের সাগর তীর্থ হবে, এটা তীর আছে তীর্থ বলে বলেছেন কোন কবি? এটা হবে সিয়েটটা, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, কে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন? এটার সঠিক অ্যান্সারটি হবে কে বলতো? হ্যাঁ, ভিনসেন্ট স্মিথ। 13, আর্যরা কোন জাতির বংশধর? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে কি এ, নার্ডিক। 14, কোন দেশকে উপমহাদেশ বলা হয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে সিয়েটটা, ভারতবর্ষ।
অর্থশাস্ত্র কে রচনা করেন? নিশ্চয়ই এটা বলতে হবে না। কার? অবশ্যই ডি কৌটিল্য। নেক্সট 16 ইন্ডিকা কে রচনা করেছেন? কী হবে 16টা? রাইট অ্যান্সার হবে মেগাস্থিনিস। 17 রামচরিত গ্রন্থের রচয়িতা কে? কী হবে বলো দেখি? রামচরিত, হ্যাঁ, এটা সঠিক অ্যান্সারটি হবে তুলসী দাস। তারপর 18 হর্ষচরিত কে রচনা করেছেন? 18টা কী হবে? এটার অ্যান্সারটি হবে বাণভট্ট। 19 কলধন রচিত প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নাম কি? এটা হবে রাস্তরঙ্গিনী। লাস্ট কোশ্চেন আজকের, তওকি হিন্দ কার রচনা? তওকি হিন্দ এর রচনা হলো, কি হবে বলো? 20টা, হ্যাঁ, এটা হবে আল বিরুনি। তোমার স্কোরিং কত হয়েছে তুমি আমাকে কমেন্ট বক্সে এটাকে সেন্ড করো, তোমার নাম এবং তোমার স্কোরিং। তোমরা এগুলোকে সেন্ড করো, আমি এইভাবে তোমাদেরকে একটি করে সেট আলোচনার সঙ্গে সঙ্গে দেব। এতে কিন্তু তোমরা পরীক্ষার জন্য কতটা প্রস্তুত সেটা তুমি বুঝতে পারবে। তুমি কত পেয়েছো 20-র মধ্যে, সেটা তোমার পরীক্ষাটি তুমি নিজেই দিয়েছো এবং স্কোরটা আমাকে পাঠাও। এর মাধ্যমে আমি বুঝতে পারবো যে তুমি চাকরির জন্য কতটা প্রস্তুত। আর এইভাবে পরীক্ষা দিলে সামনে যে পরীক্ষায় আসুক না কেন, তুমি প্রস্তুতির সঙ্গে সঙ্গে বুঝতে পারবে তোমার ওয়েটটা কতটুকু, তুমি এই চাকরি পাওয়ার জন্য যোগ্য কিনা। আর যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলোর ম্যাক্সিমাম প্রশ্নগুলো, অধিকাংশ প্রশ্নই অনেক অনেক পরীক্ষায় এসেছে, সেখান থেকে নিয়ে তোমাদেরকে দেয়া হলো। থ্যাংক ইউ। অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এইগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সবাইকে।